ধীর পদে টেবিলের নিকটে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতেই সাবিহা আশ্চর্যজনিত হয়ে গেল। লোকটি আর কেউ নয় বরং রাগিব। ব্লাইন্ড ডেটের পার্টনার হিসাবে রাগিবকে দেখে সাবিহার নেত্রজোড়া বিস্ময়ের চোখের কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কণ্ঠে আকাশ সমান আশ্চর্য ভাব নিয়ে রাগিবকে বলল, আপনি এখানে? আপনাকে এখানে মোটেও আশা করিনি আমি। রাগিবও একই কথা হাসি মুখে বলল, তবে তার মাঝে সাবিহার নিয়ে উদ্দীপিত ভাবটি লক্ষ্য করা গেল না। তবুও কণ্ঠে সামান্যতম চমকিত ভাব প্রকাশ করেই বলল, আপনাকে এখানে আমি আশা করিনি সাবিহা। হোয়াট এ কোইন্সিডেন্স, রাইট? রাইট। কোইন্সিডেন্স হোক বা ইন্টেনশনালি হোক, আমাকে ডেটের পার্টনার হিসেবে পেয়ে আমি একেবারেই চিন্তামুক্ত। এতক্ষণ আমি প্রচণ্ড ভয়ে ছিলাম, বারবার চিন্তা করছিলাম যদি আমি ব্লাইন্ড ডেটের পার্টনার ভালো না হয়, তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি আমাকে বাজেভাবে টিস করার ট্রাই করে, তখন আমি কি করব। বাট নাও আই এম টেনশন ফ্রি। সাবিহার সম্পূর্ণ কথা শেষ হওয়ার পর মুহূর্তে রাগিব সশব্দে হেসে উঠল। কণ্ঠে হিস্য তবে যথেষ্ট অন্তরালে প্রহলিকার নিয়ে ধোঁয়াশা রেখে বলল, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমার চরিত্র ভালো? আমি যদি খারাপ হই তবে? রাগিবের এহেন কথায় সাবিহা থতমত খেল, খানিক হকচকালো, দৃঢ়তাহীনভাবে আমতা আমতা করেই বলল, না মানে আপনি আমাদের পেইং গেস্ট বলে। আমি আপনাদের পেইং গেস্ট বলে কি আমার উপর এত বিশ্বাস করবেন? কারোর উপর এতটা বিশ্বাস করা কি ঠিক? সাবিহা পরিস্থিতি জাতাকলে পড়ে বিমূঢ় হয়ে রইল। নিরুত্তর দৃষ্টিতে রাগিবের দিকে ক্ষণিকের জন্য চেয়েই রইল। অতঃপর মৃদু হাসার চেষ্টা করে অভ্রান্ত চিত্রেই বলল, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, না হলে এই পৃথিবীতে টিকে থাকা খুব কষ্ট হয়ে যাবে। যদিও যুগটা ভালো না, কিন্তু সবাইকে অবিশ্বাস করার চেয়ে গুটি কয়েকের উপর বিশ্বাস করা ঢের ভালো। সেই গুটি কয়েকের মাঝে না হয় আপনিও পড়লেন। আশা করি আপনাকে বিশ্বাস করে আমি ঠকবো না। সাবিহার প্রতিটি কথা দারুণ মুগ্ধতার সহিত শুনল রাগিব। অতঃপর প্রত্যুত্তর স্বরূপ বিস্তৃত হেসেই বলল, আমাকে বিশ্বাস করে আপনার লাভ না হলেও অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না, আই অ্যাসিওর ইউ। সাবিহা মৃদু হাসল। অতঃপর নীরব চাহনিতে ক্ষণিকের জন্য রাগিবের দিকে চেয়ে রইল। রাগিবের দৃষ্টি মেনু কার্ডের উপর এবং সাবিহার দৃষ্টি তার উপর। সাবিহার রাগিবকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই নিয়ে দ্বিতীয়বার সে রাগিবকে এভাবে দেখছে। প্রথম দিন ভার্সিটি যাওয়ার পূর্বে ফরমাল লুকআপে এক নজর দেখেছিল, কিন্তু প্রথম দিন দেখার বিস্তৃত কাল ছিল কয়েক সেকেন্ড হতে 1 মিনিট। তবে আজকে সে যেন পুরো রাগিবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ব্লাইন্ড ডেট উপলক্ষে আজ রাগিব সাদা কালো মিশ্রিত রঙের পোশাক পরেছে। তার পরনে সাদা রঙের টার্টল নেটের সোয়েটার ও তার উপরে কালো ব্লেজার এবং কালো প্যান্ট। মাথার চুলগুলো জেল দিয়ে বিন্যস্ত করা, ফর্সা গালে খোঁচা খোঁচা কালো দাড়ি। সাবিহা অদ্ভুত চাহনিতে লক্ষ্য করলো রাগিবের বাম গালে টোল পড়ছে। সে হাসছে না, তবে নিচের ঠোঁট কামড়ে কুঞ্চিত ঘন ভ্রুযুগল ধারা মেনু কার্ড দেখছে। এতেই তার বাম গালের টোল দারুণভাবে নজর কাটছে। সাবিহা মুগ্ধ চাহনিতে রাগিবকে দেখছে। এই প্রথম একটি ছেলেকে অন্য নজরে দেখার দুঃসাহসিক কাজ সাধন করছে সে। এর পূর্বে সে কোনো ছেলেকে এত নিকট হতে পর্যবেক্ষণ করেনি। কোনো ছেলের চেহারায় মুগ্ধও হয়নি, কোনো ছেলের শৌখিনতায় মুগ্ধ হয়নি, কোনো ছেলের সাজ পোশাকে মুগ্ধ হয়নি। তবে আজ সে মুগ্ধ হয়েছে। একদম আকাশ সম মুগ্ধতায় ভাসছে সে। আজ সব বাধা বিপত্তি পার করে কারোর প্রেমে পড়তে মন চাইছে। আচ্ছা, ছেলেটা যদি রাগিব হয় তাতে দোষ কি? কিন্তু ভয়ঙ্কর এই প্রেম নামক দুঃসাহসিক কাজে পরিণাম যদি খারাপ হয় তবে? না, এত দ্বিধাদ্বন্দ্বে থেকে প্রেম করা যায় না, শুধু মুগ্ধ হলেই হবে। সময় অসময়ে রাগিবের অগোচরে না হয় একটু দেখে নিবে তাকে, এই হবে। ব্লাইন্ড ডেটের পার্টনারকে পছন্দ করে ফেললেন নাকি? আকস্মিক রাগিবের অকপটে করা প্রশ্নের তীরে বিদ্ধ হলো সাবিহা। হক চকিয়ে তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টিয়ে নিতে বলল, কি অর্ডার করবেন? সাবিহার প্রসঙ্গ পাল্টানোর দ্রুততা দেখে রাগিব মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, রেড শ্রিম্প আর তিরামিসু অর্ডার করব ভাবছি। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট? সাবিহা স্বাভাবিক হয়ে এসেছে, ফলে মৃদু হেসে জবাব দিল, নো নো, আপনি অর্ডার করুন।
সাবিহার সম্মতি পেয়ে রাগিব ওয়েটারকে ডেকে অর্ডার দিল। অতঃপর রাগিব টেবিলে 2 হাত রেখে সাবিহাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতে সাবিহা চট করে জিজ্ঞেস করে বসলো, আপনার চোখটা এমন কেন? রাগিব ঈর্ষ হকচকালো, জিজ্ঞেস করলো, কেমন? আপনার কথা বুঝতে পারিনি। সাবিহা জহুরির নজরে রাগিবের 2 চোখের দিকে চাইলো। আজ প্রথম সে রাগিবের চোখের মনির রংটা ধরতে পেরেছে। হালকা খয়েরি রঙের চোখের মনি তার ফর্সা চেহারার সাথে মিলে গিয়েছে দারুণভাবে। সাবিহা জিজ্ঞেস করলো, আপনার চোখের মনির রং লাইট ব্রাউন কালারের, এমন কেন? সাবিহার বাচ্চামো ধরনের প্রশ্নে রাগিব সশব্দে হেসে উঠল, সহাস্যেই বলল, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মিস সাবিহা। ভালো হয় আপনি আমার মাকে জিজ্ঞেস করুন। সাবিহা রাগিবের প্রত্যুত্তরে তোয়াক্কা না করে প্রীতি প্রশ্ন করলো, আপনার চেহারাটাও দেখতে ফরেনারদের মতোই লাগে। অদ্ভুত তো, আপনার জন্ম কি বিদেশে নাকি? দেশেই এমন অনেক ছেলেমেয়ে পাবেন যাদের চেহারা দেখতে অনেকটা ফরেইনারদের মতো। আমিও হয়তো তাদের মধ্যে একজন। অতঃপর সে সাবিহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্ট কে করেছে? প্রসঙ্গ পাল্টে যেতে দেখে সাবিহা কিছুটা মনক্ষুণ্ণ হলো, তবে এত জোর না দিয়ে সে রাগিবের প্রশ্নের জবাব দিল, সোফিয়া। আর আপনি যে জর্জের বন্ধু তা জানতাম না। এই যে এখন জেনে নিলেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি তো ভেনিসে এসেছেন, বেশি দিন হয়নি। এই অল্প সময়ে আপনার সাথে জর্জের বন্ধুত্বও হয়ে গেল, আর সে আপনাকে ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্টও করে দিল। কিভাবে পসিবল হলো? নাথিং ইজ ইম্পসিবল মিস সাবিহা তাসনিম। আমি রাগিবের কথার মাঝে ওয়েটার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। খাবার পেয়েই দুজনে খাবার খাওয়ার পূর্বের প্রস্তুতি নিতে লাগলো। ইতিমধ্যে সাবিহা কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে বসলো, আপনি আমার ফুল নেম জানলেন কি করে? ব্লাইন্ড ডেটে পার্টনার সম্পর্কে আরও কিছু জানা হোক বা না হোক, তার নাম জানাটা মাস্ট। সাবিহা আর প্রত্যুত্তর করল না। দুজনে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে রাগিব বিল মিটিয়ে সাবিহাকে নিয়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে পড়ল। পথের মধ্যে রাগিব পড়ল, মিস সাবিহা, আমার কাছে অন্যান্যদের মতো লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি নেই। সো আমরা কি ভেনিসের নির্জন রাস্তা ধরে পাশে পাশে হাঁটতে পারি? ওয়াই নট? যদিও আমার গাড়ি আছে, তবে রাতে নির্জন পরিবেশে হাঁটার মজাই আলাদা। তো দেরি কেন, চলুন। ভেনিসের নির্জনতম রাস্তার সৌন্দর্যের সাক্ষী হই দুজনে। চলুন। তারা দুজনে হাঁটছে, ধীর পদে হাঁটছে। তাদের পথ চলা হচ্ছে পাশাপাশি। ভ্যানিসের রাতের সৌন্দর্য নিজের সর্বত্র যেন বিলিয়ে দিতে চাইছে রাগিব ও সাবিহার প্রতি। দুজনে নীরবে হাঁটছে। সাবিহা মাঝে মাঝে কোনো এক কারণে লাজুক হাসছে। এদিকে রাগিবের মন চাইছে তার স্নিগ্ধময়ের হাতটা আলতো করে ধরে এর নির্জনতম পথ অতিক্রম করতে। তার মন চাইছে এই রূপসী রাতে এক অঘটন ঘটিয়ে ফেলতে, সাবিহাকে নিজের মনের কথা বলতে। কিন্তু এই শুভ কাজের সঠিক সময় এখনই নয়। এই মুহূর্তে তার দরকার কিছু ধৈর্যের। রাগিব ও সাবিহা নিজ মনের অন্তরালে কল্পনায় একে অপরকে নিয়ে মুগ্ধতায় ঘেরা কিছু সময় কাটাতে লাগলো। নিজ চুপে তাদের মধ্যকার সময়টা দিব্যি কেটে গেল। হাঁটতে হাঁটতে তারা প্রায় জনমানব শূন্য একটি রাস্তায় এসে পৌঁছালো। আচমকা কোনো কিছু বুঝে ওঠার পূর্বে একজন ইটালীয় লোক তাদের দিকে ছুরি ধরে ভয়াত্মক কণ্ঠেই বলল, নিজেদের কাছে যা যা আছে সব দিয়ে দাও। হঠাৎ উদ্দিত হওয়া বিপদাপন্ন পরিস্থিতিতে পড়ে সাবিহা ঘাবড়ে গেল। তবে রাকিবের মাঝে কোনো পরিবর্তন হলো না। সে দিব্যি পকেটে হাত দিয়েই দাঁড়িয়ে আছে। না সে হঠাৎ উদ্দিত হওয়া লোকটিকে কিছু করছে, না সে লোকটির কথাই মান্য করছে। রাকিবের এমন গাছাড়া ভাব দেখে সাবিহা ও লোকটির উভয়জনে বিস্মিত হলো। লোকটি আরো ঘাবড়ে আশেপাশে এক নজর বুলিয়ে এবার রাকিবের দিকে ছুরি ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমাকে সব দিয়ে দাও, আর তোমার গার্লফ্রেন্ডকেও বলো সব দিয়ে দিতে। এই বলে সে সাবিহার দিকে ছুরি তাক করলো। কিন্তু আকস্মিক মুহূর্তের মধ্যেই সাবিহা 2 হাত মুঠো করে ডান পা শূন্যে তুলে লোকটির ঘাড়ে সজোরে আঘাত করলো। সাথে সাথে ঘাড় মোটকে হওয়ার শব্দ হলো। চলমান পরিস্থিতি বুঝে ওঠার পূর্বেই লোকটি দুর্বল হয়ে ছুরি ফেলেই মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে সাবিহার এই কাণ্ডে রাগে বিস্মিত চাহনিতে তার দিকে চেয়ে রইল। লোকটি মাটিতে লুটিয়ে পড়তেই সাবিহা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। রাগিবের বিস্মিত চাহনি অনুসরণ করে সে জিজ্ঞেস করলো,
এইভাবে সারপ্রাইজড হলেন কেন? এভাবে না করলেও পারতেন। লোকটি শুধু শুধু মায়ের খেলো। রাগিবের এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই সাবিহার নেত্রজোড়া যেন বিস্ময়ের কপাল উঠে গেল। সে বিস্মিত কণ্ঠেই বলল, শুধু শুধু মার খেলো? কি বলছেন আপনি? এই যে রীতিমতো আমাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছিল, সেটা কি আপনার নজরে পড়েনি? রাগিব এই পর্যায়ে কিছুটা সংকুচিত হয়ে এলো, বলল, একটু ভয় দেখালেই লোকটা চলে যেত। সাবিহার রাগিবের কথা অনুসরণ করে লোকটির দিকে তেড়ে যেতে যেতেই বলল, কখনোই যেত না। একে আরো 2-4টা মারা দরকার। নিজের দিকে সাবিহাকে আরো একবার তেড়ে আসতে দেখে ইটালীয় লোকটি ঘাড় ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রচন্ড ভয়ে ছুরি রেখেই পালিয়ে যায়। তার কাছে এই মুহূর্তে সাবিহাকে জমের চেয়ে কম মনে হচ্ছে না। সে আর পেছনে ফিরে তাকালো না, বরং যত দ্রুত সম্ভব পা ফেলে সে নিজ ঠিকানায় ফিরে যেতে পা বাড়ালো। লোকটি চলে যেতে রাগিব আত্মপক্ষ সমর্থনের সাথে সাবিহাকে বলল, দেখলেন তো, লোকটা ভয়েই পালিয়ে গেল। সাবিহা প্রত্যুত্তর করল না। দু হাতে পরনের জ্যাকেট স্কার্ফ ঠিক করতেই লাগলো। অতঃপর তার কাজ শেষ হতেই সে হতাশ কণ্ঠে রাগিবকে বলল, একজন ছেলে হয়ে আপনার কাছে মোটেও এমনটা আশা করিনি আমি। চাইলেই আপনি লোকটিকে মারতে পারতেন। সব জায়গায় মারপিট করা মানায় না। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় কিছু জায়গায়। সাবিহা আর প্রত্যুত্তর করতে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ফলে সে বলল, আচ্ছা বাদ দিন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। শুধু শুধু এই বিষয়ে কথা বললে আমাদের কথা কাটাকাটি হতে পারে। ইয়া রাইট। দুজন কিছু মুহূর্তের জন্য নীরবতা পালন করলো। অলিখিত নীরবতা। তাদের নীরবতার জালে ফেসে তাদের পদধ্বনি আওয়াজ স্পষ্টভাবে কর্ণগোচর হলো। নিস্তব্ধ নীরব পরিবেশে কংক্রিটের রাস্তায় জুতোর আওয়াজটা বেশ ভালোই লাগছে, অদ্ভুত রকম উপভোগ্য। সাবিহা হাঁটতে হাঁটতে মনোযোগ সহকারে তা শুনছে। ইস, এ দারুণ শব্দটা সে এ পূর্বে লক্ষ্য করেনি কেন? এই নিয়ে ভাবতে ভাবতে সাবিহা যে কখন বাড়িতে চলে এলো তা টেরই পেল না। যখন সে টের পেল যে সে বাড়িতে চলে এসেছে, তখনই সে কোনরূপ কথাবার্তা ছাড়াই রাগিবের হাত ধরে টেনে বাড়ির আঙ্গিনায় এক কোণে নিয়ে এলো। সাবিহার আকস্মিক এই কর্মকাণ্ডে রাগিব চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হলো। সে কণ্ঠে আকাশ সমান বিস্ময় প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিহা, এভাবে হুট করে আমাকে টেনে নিয়ে এলেন কেন? রাগিবের কণ্ঠস্বর সাবিহার নিকট খানিকটা জোরালো শোনালো। তার ভীত চেহারায় এই পর্যায়ে আরো অস্বস্তিতার দেখা মিলল। সে নিজের ঠোঁট উপরে আঙ্গুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে নির্মস্বরে রাকিবকে বলল, ধীরে কথা বলুন। আমাদের দুজনকে রাতে এইভাবে একসাথে দেখলে আমার আব্বু আমাকে সিনক্রেট করে ফেলবে। সাবিহার সতর্ক বাণী শুনে রাকিব হুঁশিয়ারি চাহনিতে চারপাশে এক নজর বুলিয়ে নিল। অতঃপর সাবিহার ন্যায় নির্মস্বরেই বলল, ডোন্ট ওয়ারি, আশেপাশে কেউ নেই। কিন্তু আপনি এভাবে লুকাচ্ছেন কেন? কারণ আছে লুকোনোর। আসলে আমার এই ব্লাইন্ড ডেটের কথা বাসার কেউ জানে না। আমি কাউকে জানাতেও চাইছি না, কারণ আব্বু আর সামাদ ভাই এসব সহ্য করতে পারবে না। এখন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ফ্যামিলির কাউকে এই নিয়ে কিছু বলবেন না। ওকে। আপনি এবার চুপচাপ আপনার রুমে চলে যান, আমিও আমার রুমে চলে যাই। আমি সবাইকে বলে রেখেছি সোফিয়ার সাথে আজ রাতে মুভি দেখব। এখন আবার গিয়ে বলতে হবে যে আমার ভালো লাগছে না বিধায় আমি চলে এসেছি। আপনাকে যদিও এই নিয়ে কিছু জিজ্ঞেস করবে না, তবুও সতর্ক থাকবেন। ওকে ডান। আর আপনি এই নিয়ে আর চিন্তা করবেন না। আমার পক্ষ থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন সাবিহা। রাকিবের কথায় সাবিহা মুচকি হাসি দিল এবং মুহূর্তে পূর্বে ন্যায় সতর্ক দৃষ্টি ফেলে একবার আশেপাশে নজর বুলিয়ে নিল। অতঃপর নিজেকে একদম স্বাভাবিক রূপে রূপান্তরিত করে বাড়ির ভিতরে চলে গেল। রাকিব সাবিহার যাওয়ার পানে চেয়ে মৃদু হাসি সহিত বলল, ভালোই লাগে তোমার এই রূপটা, কখনো ভীতু কখনো সাহসী, অদ্ভুত এক মিশ্র রূপ। সাবিহার বিয়ের জন্য ছেলে ঠিক করেছি আমি। ডেটও মোটামুটি ফাইনাল। আগামী 2 সপ্তাহের মাঝেই বিয়ের ডেট পাকাপোক্ত করতে চাইছি আমি। তোমার কি মতামত? গম্ভীর কণ্ঠে এক নিঃশ্বাসে কথাগুলো বলেই বিরতি নিলেন আফসার সাহেব। এদিকে আকস্মিক স্বামীর নিকট হতে এমন সংবাদ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত চাহনিতে চেয়ে রইলেন সালমা বেগম।
এ কি শুনছেন তিনি? তার মেয়ের বিয়ে, সবকিছু ঠিকঠাক, অথচ তিনি জানেন না। অবশ্য এই সংবাদটির বিষয়ে তার অবগত এবং অনবগত দুটোই একই কাতারে পড়ে। আফসার সাহেব যদি তার অনুমোদিত ব্যথিত বিয়েটা করিয়ে ফেলে, তারপরও অবাক হবেন না সালমা বেগম, কারণ স্বামীর সামনে তিনি কিছুই না। তার কোনো ব্যক্তিত্বই নেই তার স্বামীর জীবনে তার কোনো গুরুত্ব। তিনি ছেলে মেয়ের জন্য স্বামীর অনুমতি ব্যতীত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সবটাই যেন তথাকথিত বাঙালি সমাজের একজন আদর্শ স্ত্রী। কিন্তু আদৌ কি একে আদর্শ নামক ভারী শব্দের তকমা দেওয়া যুক্তিযুক্ত? আফসার সাহেব পূর্বাক্ত কণ্ঠে বললেন, ছেলেটাকে হয়তো তুমি চিনে থাকবে। এর আগে দেখেছো কি না, আমার বিজনেস পার্টিতে এসেছিল। আমার এক বিজনেস পার্টনারের ছেলে, সেই আমাকে প্রস্তাবটা দেয়। আমি যতদূর দেখেছি শুনেছি ছেলেটা খুব ভালো, ইতালিতে থাকে। এজন্যই প্রপোজাল ক্যান্সেল করতে পারিনি। যেহেতু সব দিক দিয়ে আপনি খোঁজ নিয়েছেন, সেহেতু ভালোই হবে। আমার কোনো আপত্তি নেই। সাবিয়ার কাছে না হয় একবার শুনে নিন। ওর কাছে আর কি শুনবো? ও হ্যাঁই বলবে। আমি সাবিয়াকে খুব ভালোভাবেই চিনি। ও ওর বাবাকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস সাবিয়া আমার সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করবে না। এই বলে তিনি কল লিস্টের নাম্বার ডায়াল করতে করতে সাবিহার রুমে থেকে পা বাড়ালেন। সালমা বেগম খাটের কাছে ঠায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ গম্ভীর চাহনিতে মেঝের দিকে চেয়ে আনমনে কিছু ভাবলেন। অতঃপর তাচ্ছিল্যের হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারও 2 আনার দাম নেই আপনার কাছে। তবে একটাই চাওয়া, আমার মতো যেন আমার মেয়ের কপাল না পুড়ে। এই বলে তিনি নিজের কাজে মনোযোগী হওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। মাত্রই পোশাক বদলে বিছানার শরীর এলিয়ে দিল সাবিহা। তখনই দরজার ওপারে করাঘাত ও আফসার সাহেবের কণ্ঠস্বর শুনে দ্রুত উঠে গিয়ে দরজা খুলল সাবিহা। বাবাকে দেখেই একগাল হেসে বলল, এতদিন পর মেয়ের সাথে দেখা করার চান্স পেলে। সাবিহার কণ্ঠে ফোন থেকে মাথা তুলে চাইলেন আফসার সাহেব। বিস্তৃত হেসে আফসার কাঁধে এক হাত রেখে রুমে প্রবেশ করলেন। তিনি বললেন, খুব ব্যস্ত রে ইদানিং কাল। শোন, তোকে একটা কথা বলতে এলাম। এই বলে আফসার সাহেব রুমে অবস্থিত সোফায় বসে পড়লেন। সাবিহা তার পাশে বসে পড়ল। কৌতূহলী দৃষ্টিতে বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কি কথা আব্বু? তোর জন্য একটা ছেলে ঠিক করে এসেছি, আমার বিজনেস পার্টনারের ছেলে। আগামী 2 সপ্তাহের মাঝেই তোদের বিয়ের ডেট ফাইনাল করতে চাইছি। হঠাৎ এমন সংবাদে সাবিহার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার ভেতরটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবার নিকট হতে এমন কথা শোনার জন্য সে কিছুতেই প্রস্তুত ছিল না। মেয়ের অবস্থা হয়তো আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন। ফলশ্রুতিতে সাবিহার মাথায় স্নেহের পরশ বুলিয়েই বললেন, বুঝতে পারছি তোর অবস্থাটা। হঠাৎ বিয়ের কথা শুনছিস তো, কিন্তু আমি জানি আমার মেয়ে স্ট্রং এবং খুব দ্রুতই সে নিজেকে সামলে নিতে পারবে। কি পারবি তো? সাবিহা যেন এখনো ভ্রমে আছে। সে কিছুতেই বিয়ে কথাটি স্বাভাবিকভাবে নিতে পারছে না। কিভাবেই বা নিবে সে? মাত্রই তো একজনের প্রতি প্রেম নামক অনুভূতির সূচনা লব্ধেই পদার্পণ করেছে সে। সুখকর এই অনুভূতিটি পুরোপুরি হৃদয় সঙ্গম হওয়ার পূর্বে অজানা এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়, বরং এর চেয়ে বৃহৎ কিছু। সাবিহা বিমূঢ় চাহনিতে আফসার সাহেবের দিকে চেয়ে রইল। আফসার সাহেব পূর্বের নেই জিজ্ঞেস করলেন, কি পারবি তো? সাবিহা নিজেকে সামাল দিল। হঠাৎই মৃদু হাসার চেষ্টা করেই বলল, হ্যাঁ পারবো আব্বু। মেয়ের জবাবে খুশি হলেন আফসার সাহেব। বললেন, ছেলে খুব ভালো, বুঝেছিস? তুই দেখলেই পছন্দ করে ফেলবি। আমি ওদের সাথে কথা মোটামুটি পাকাপোক্ত করে এসেছি। এখন শুধু তোর মতামত জানলেই আমি ফাইনাল করে দিব। কি বাবার মান সম্মান রাখবি তো? আমার বিশ্বাস তুই আমার পছন্দকে সাদরে গ্রহণ করবি না? অনিচ্ছা সত্ত্বেও সাবিহা জোরপূর্বক মাথা ঝাঁকালো, কিন্তু কোনরূপ জবাব দিল না। আফসার সাহেব আর কথা বাড়ালেন না, বরং উঠেই দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার পূর্বেই পুনরায় পড়লেন, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আমার বিশ্বাসের মর্যাদা রাখবি না? আমার সম্মান রাখবি না তাদের সামনে? আফসার সাহেব কথার জালে মেয়েকে ফাঁসালেন, খুবই শুষ্কভাবে, যা সাবিহা খুনাক করেও টের পেল না। সাবিহার নিরুত্তর রইল। আফসার সাহেব আর তার জবাবের অপেক্ষায় রইলেন না, বরং চলে গেলেন। কারণ তিনি জানেন সাবিহা কখনোই এই বিয়েতে দ্বিমত পোষণ করবে না।
আজকের রজনীয় তাপমাত্রা তুলনামূলক বেশি। হাড় কাঁপানো শীতে ভেনিস শহর আচ্ছাদিত। তারই রেস ধরে চারপাশে মৃদুমন্দ গতিতে হাওয়া বইছে। গায়ে কাটা দেওয়া এই শীতল হাওয়ার ব্যথা উপেক্ষা করেও সাবিহা ব্যাক ইয়ার্ডে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার শরীরে বহির্ভাগে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু তার অন্তরস্থল তীব্র ও তীক্ষ্ণ ব্যথায় জর্জরিত। সে নির্বাক চিত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃসঙ্গ নভস্থলের উদিত চণ্ডীমাঠ পানে দৃষ্টি স্থাপন করে আছে। এমনই নির্জনতা ভেদ করে আকস্মিক রাগিবের কণ্ঠস্বর শুনে ধরাধামে অবতীর্ণ হলো সাবিহা। এত শীতে বাইরে কি করছেন সাবিহা? মুহূর্তেই সাবিহা পেছনে ঘুরে কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। হঠাৎ সাবিহার নিকট হতে মুখনিসৃত বিয়ে নামক শব্দটি শুনে স্তম্ভিত হলো রাগিব। কিন্তু তার এই স্তম্ভিত ভাবটি বেশিক্ষণ স্থায়ী হলো না, বরং হঠাৎ প্রজ্বলিত ক্রোধে তার হালকা খয়েরি রঙের আঁখি দুটো যেন থপ করে জ্বলে উঠল।